তুমি তো বড় ভালো একটি মানুষ। তুমি কিছু বোঝো না, কিছু জানো না। দাদা অমনি বললেন, ভাই অমনি লিখে দিল, দেখবো মুখ অগ্নিকে করে এবং যদি শ্রাদ্ধ শান্তি হয় তবে আমার নাম নবদ্বীপ নয়, আমার স্থাবর অস্থাবর সমস্ত বিষয় সম্পত্তি আমার ধর্মপত্নী শ্রীমতী বরদা সুন্দরীকে দান করলাম। যারা বলে গুরুচরণের মৃত্যুর সময় তার দ্বিতীয় পক্ষের সংসারটি অন্তঃপুরে বসে তাস খেলছিল, তারা নিন্দাগ্রস্ত মানুষ। তারা তিলকে তাল করে তোলে। আসলে গৃহিণী তখন এক পায়ের ওপর বসে দ্বিতীয় পাটির ওপর নিজের চিবুক পর্যন্ত রেখে কাঁচা তেঁতুল, কাঁচা লঙ্কা এবং চিংড়ি মাছের ঝাল চচ্চড়ি দিয়ে অত্যন্ত মনোযোগের সঙ্গে পান্তা ভাত খাচ্ছিলেন। বাইরে থেকে যখন ডাক পড়ল, তখন অর্ধেক চেবানো ডাটা এবং না শেষ করা ভাতের থালাটি ফেলে গম্ভীর মুখে বলল, মা গো মা, দূরে যে পান্তা ভাত খাবো শান্তিতে তারও উপায় নেই। এদিকে ডাক্তার যখন জবাব দিয়ে গেলেন, তখন গুরুচরণের ভাই রামকানাই রোগীর পাশে বসে ধীরে ধীরে তাকে বলল, দাদা, ও দাদা, যদি তোমার একান্তই উইল করবার ইচ্ছা থাকে তো বলো আমাকে। গুরুচরণ ক্ষীণ সুরে উত্তর দিল, হ্যাঁ, ব্যবস্থা কর, লিখে নে। এদিকে রামকানেও কাগজ কলম নিয়ে প্রস্তুত। গুরুচরণ বলে গেল, আমার স্থাবর অস্থাবর সমস্ত বিষয় সম্পত্তি আমার ধর্মপত্নী শ্রীমতী বরদা সুন্দরীকে দান করলাম। রামকানাই লিখতে গেল, কিন্তু লিখতে তার কলম সরছিল না। কেননা তার বড় আশা ছিল তার একমাত্র পুত্র নবদ্বীপ অপুত্রক জ্যাঠামশাইয়ের সমস্ত বিষয় সম্পত্তির অধিকারিণী হবে। নবদ্বীপের মা নবদ্বীপকে কিছুতেই চাকরি করতে দেয়নি এবং খুব শীঘ্রই তার বিয়েও দিয়ে দিয়েছে। কিন্তু রামকানাই তার দাদার বলা কথাটাই সে লিখল এবং সই করার জন্য কলমটা তার দাদার হাতে দিল। গুরুচরণ নিজে হাতে সই করলেন, কিন্তু কি যে সই করলেন বা কার যে সই তা বোঝা দুঃসাধ্য। পান্তা ভাত খেয়ে যখন স্ত্রী আসলেন, তখন গুরুচরণের বাগরোধ হয়ে গেছে। স্ত্রী কাঁদতে লাগলেন। যারা অনেক আশা করেছিল যে বিষয় সম্পত্তি পাবে, তারা বলল এ নাকি মায়া কান্না, কিন্তু সেটা তো আর বিশ্বাসযোগ্য নয়। উইলের বৃত্তান্ত শুনে নবদ্বীপের মা ছুটে এসে ভীষণ গোলমাল বাঁধিয়ে দিল। বলল, মা গো মা, মরণকালে বুদ্ধি নাশ, এমন সোনাচাঁদ ভাইপো থাকতে নাকি? রামকানাই যদিও স্ত্রীকে অত্যন্ত শ্রদ্ধা করত, কিন্তু তিনি থাকতে পারলেন না। ছুটে এসে বলল, মেজ বউ, তোমার তো বুদ্ধি নাশের সময় নয় এটা, তবে এমন ব্যবহার কেন? নবদ্বীপ সংবাদ পেয়ে যখন আসলো, তখন তার জ্যাঠামশাইয়ের কাল হয়েছে। নবদ্বীপ মৃত ব্যক্তিকে শাসাইয়া বলল, দেখব মুখ অগ্নিকে করে এবং যদি শ্রাদ্ধ শান্তি হয় তবে আমার নাম নবদ্বীপ নয়। গুরুচরণ লোকটা কিছুই মানত না। সে ছিল ডফ সাহেবের এক ছাত্র। শাস্ত্র মতে যেটা সব সময় অখাদ্য হিসেবে পরিগণিত হতো সেটাই সে করত। লোকে তাকে যদি বলতো সে খ্রিস্টান, সে জিভ কেটে বলতো, রাম রাম, আমি খ্রিস্টানই তো, গোমাংসও খাই। জীবিত অবস্থায় যার এই দশা, মৃত অবস্থায় যে তার পিণ্ড নাশ হবে কিছুমাত্র অসম্ভব নয়। নবদ্বীপ একটা সান্ত্বনা পেল যে লোকটা পরকালে গিয়ে মরে থাকবে। যতদিন ইহলোকে থাকা যায়, জ্যাঠামশাইয়ের বিষয় না পেলেও কোনো ক্রমে পেট চলে যায়। কিন্তু জ্যাঠামশাই যে লোকে গেল, সেখানে ভিক্ষা করে পিণ্ড মেলে না, বেঁচে থাকবার অনেক সুবিধা আছে। রামকানাই বরদা সুন্দরীর নিকট গিয়ে বলল, বউ ঠাকুরানী, দাদা তোমাকে সমস্ত বিষয় দিয়ে গিয়েছে, এই নাও তার উইল। আর শোনো, লোহার সিন্ধুকে খুব যত্ন করে রেখে দিও। বিধবা তখন মুখে মুখে অনেক উচ্চস্বরে বিলাপ করল। তার সঙ্গে থাকা দুই দাসীও অনেক বিলাপ করল।
এতক্ষণে বউ ঠাকুরুনি বলে উঠলেন, ওগো ওগো আমার কি সর্বনাশ হলো গো, কি সর্বনাশ! আচ্ছা ঠাকুরপো, লেখাটা কার? তোমার বুঝি? ওগো, এমন যত্ন করে আমাকে কেই বা লিখে দেবে? আমার থেকে মুখ তোলার কেই বা চাইবে? আরে তোরা একটু থামলো, থাম, চেঁচাস নে। ওগো ওগো, আমি আগে কেন গেলুম না গো, আমি কেন বেঁচে রইলুম? রামকানাই মনে মনে নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ, সে আমাদের কপালের দোষ। বাড়ি ফিরে গিয়ে নবদ্বীপের মা রামকানাইকে নিয়ে পড়ল। রামকানাই অনেকক্ষণ চুপ করে সহ্য করল সকল কথাই। অবশেষে কাতর স্বরে বলল, আমার অপরাধটা কি? আমি তো দাদা নই। নবদ্বীপের মা ফোঁস করে উঠল, না না, তুমি তো বড় ভালো একটি মানুষ, তুমি কিছু বোঝো না, কিছু জানো না। দাদা অমনি বললেন, ভাই অমনি লিখে দিল। তোমরা সকলেই সমান, বুঝেছ? তুমি ওই সময়কালে ওই কীর্তি করে বসে থাকবে আমি জানি নে। আমি মরলেই কোন এক পোড়ামুখীকে ঘরে নিয়ে এসে রাখবে। আর আর এদিকে আমার সোনার চাঁদ নবদ্বীপকে পাথারে ভাসাবে। কিন্তু তার জন্য ভেবনি আমি এত সহজে মরছি না। ঠিক এমন ভাবেই রামকানাইয়ের সঙ্গে তার স্ত্রী অশান্তি চালিয়ে গেল। রামকানাই নিশ্চয়ই জানত, যদি এই সকল উৎকট কাল্পনিক আশঙ্কা সে তিলমাত্র প্রতিবাদ করে তাহলে তার বিপরীত ঘটবে। কাজেই এই একভাবে সে প্রতিবার অচলভাবে অপরাধীর মতো দাঁড়িয়ে থাকে। সমস্ত দোষটা রামকানের ঘাড়ে এমন ভাবে পড়েছে যে যেন সে সোনার নবদ্বীপকে তার বিষয় সম্পত্তি থেকে বঞ্চিত করে তার ভাবে দ্বিতীয় পক্ষকে সমস্তই লিখে দিয়ে মরে গেছে। কাজেই এখন সমস্ত অপরাধ তাকে স্বীকার করতেই হচ্ছে। অন্যদিকে আবার নবদ্বীপ তার বন্ধু বান্ধবদের কাছ থেকে পরামর্শ নিয়ে তার মাকে এসে বলল, কোনো ভাবনা নাই বুঝছো মা, এই বিষয় আমিই পাবো। শুধুমাত্রই কিছুদিনের মতো বাবাকে এখান থেকে সরাতে চাই, তিনি থাকলে সমস্ত ভণ্ডুল করে দেবে। নবদ্বীপের বাবার যে কোনো বুদ্ধি শুদ্ধি নেই তা নবদ্বীপের মা খুব ভালো করেই জানত। কাজেই নবদ্বীপের এই যুক্তিটি তার মনে নিল। অবশেষে তার স্ত্রীর তাড়না খেয়ে রামকানাই কাশিতে চলে গেল। অল্প দিনের মধ্যেই বরদা সুন্দরী এবং নবদ্বীপ চন্দ্র পরস্পরের নামে উইল চালের অভিযোগ করে আদালতে গিয়ে উপস্থিত হলো। নবদ্বীপ তার নিজের নামে যে উইলখানি বার করেছে তাতে নাম সই দেখলে স্পষ্ট বোঝা যায় যে হাতের সইটি গুরুচরণেরই। উইলের আবার দুই একজন সাক্ষীও পাওয়া গেছে। অন্যদিকে বরদা সুন্দরীর পক্ষে নবদ্বীপের বাপ একমাত্রই সাক্ষী এবং সই সে নিজেই করিয়েছে। কিন্তু সেই সই বোঝার কারুর ক্ষমতা নেই। তার বাড়িতে বেড়ে ওঠা একটি মামাতো ভাই ছিল। সে বলল, ও দিদি, তোমার ভাবনা নেই, আমি সাক্ষ্য দেব এবং আরো সাক্ষ্য জুটিয়েও দেব। ব্যাপারটা যখন সম্পূর্ণ একেবারে পাকাপাকি হয়ে গেল তখন নবদ্বীপের মা নবদ্বীপের বাপকে কাশি থেকে ডেকে পাঠালো এবং রামকানাই ব্যাগ ও ছাতা হাতে যথাসময়ে এসে পৌঁছলো। এমনকি কোনো কথাও বলল না, জোরহাত করে স্ত্রীর সামনে বলল, গোলাম হাজির, এখন মহারানীর কি অনুমতি? তার স্ত্রী মাথা নেড়ে বলল, নাও নাও, আর রঙ্গ করিতে হবে না। এতদিন তো ছুতো করে কাশিতে কাটিয়ে এলেন, এতদিনের তরে তো আর মনে পড়েনি। এমনই ভাবে উভয়ের মধ্যে কিছুক্ষণ আদরাত্ম কথা চলল। অবশেষে নালিশের পর্ব শেষ হলে এবার জাতপাতে গিয়ে পৌঁছল। নবদ্বীপের মা পুরুষের ভালোবাসার সঙ্গে মুসলমানের মুরগির ভালোবাসার তুলনা করল। ইতিমধ্যে রামখানাই আদালতের ব্যাপারটা জানতে পারল এবং কিভাবে তার সমাধান করা যায় সেই ভাবছে। ঠিক তখনই নবদ্বীপের মা এসে কেঁদে উঠল, বলল, ওই হারজালিনী ডাকিনি শুধু আদালতের সম্পত্তি থেকেই আমার নবদ্বীপকে বঞ্চিত করবে নি গো, ওকে ওকে জেলেও পাঠাবে। অবশেষে সমস্ত ব্যাপারটা অনুমান করে রামকানাইয়ের চক্ষু স্থির হয়ে গেল। উচ্চস্বরে বলল, তোরা তোরা এই কি সর্বনাশ করেছিস? ক্রমে গৃহিণীও মূর্তি ধারণ করলো। কেনে কেনে, এতে নবদ্বীপে দোষ কি হয়েছে গা?
সে তার জ্যাঠার বিষয় সম্পত্তি নেবে না, অমনি ছেড়ে দেবে বুঝি? হতবতী রামকানাই যখন দেখলো তার স্ত্রী পুত্র দুজনে মিলেই কি অশান্তি না সংসারে লাগিয়েছে, তখন রামকানাই তার নিচের কপালে এক চাপড় মেরে চুপচাপ বসে রইল। সারাক্ষণ খেলো না, এমনকি জল পর্যন্ত স্পর্শ করল না। এমনই ভাবে 2 দিন না খেয়ে তার কেটে গেল। দেখতে দেখতে মকুতমার দিন উপস্থিত হলো। ইতিমধ্যেই নবদ্বীপ বরদা সুন্দরীর মামাতো ভাইটিকে বশ করে নিয়েছে, কাজেই অনায়াসে নবদ্বীপের হয়ে সে সাক্ষ্য দিল। অন্যদিকে জয়শ্রী যখন বরদা সুন্দরীকে ত্যাগ করার চেষ্টা করছে, তখনই রাম কানহে ডাক পড়ল। অনাহারে মৃতপ্রায় শুষ্ক বৃদ্ধটি তার আঙ্গুল দিয়ে সেই কাঠগড়া চেপে ধরল। চতুর ব্যারিস্টার অত্যন্ত কৌশলে তার মুখ দিয়ে কথা বের করার চেষ্টা করছে। তখন রামকানাই জজের দিকে ফিরে জোর হাসতে বলল, হুজুর, আমি বৃদ্ধ, অত্যন্ত দুর্বল, বেশি কথা বলার সামর্থ্য আমার নাই। আমি খুব সংক্ষেপে বলছি, আমার দাদা স্বর্গীয় গুরুচরণ চক্রবর্তী মৃত্যুকালে সমস্ত বিষয় সম্পত্তি তার স্ত্রী শ্রীমতী বরদা সুন্দরীকে উইল করে দিয়ে গেছেন। আর সেই উইল আমি নিজে হাতে লিখেছি এবং দাদা সেখানে নিজে হাতে সই করে দিয়ে গেছেন। আমার পুত্র নবদ্বীপ চন্দ্র যে উইল দাখিল করেছে তা মিথ্যে। এই বলে রামকানাই কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে গেল। কারারুদ্ধ নবদ্বীপের বন্ধু বান্ধবরা অনেক ভেবে স্থির করলো যে নিশ্চয়ই বৃদ্ধ ভয়ে এই কাজ করে ফেলেছে। সাক্ষী দিতে গিয়ে বুড়ো বুদ্ধি নাশ হয়েছে। এমনও যে নির্বোধ এই শহরে আছে তা দুঃসাধ্য বাবু। ঘরে ফিরে এসে রামকানাইয়ের কঠিন জ্বর হলো। প্রলাপে পুত্রের নাম বলতে বলতে এই নির্বোধ অনাবশ্যক নবদ্বীপের বাপ পৃথিবী থেকে মায়া ত্যাগ করলো। আত্মীয়দের মধ্যে কেউ কেউ বলল, বাচ্চা আর কিছুদিন থাকতে পারতো, পরে গেলেও তো হতো। এখানেই শেষ করছি আজকের গল্পটি। আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।